যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে শি জিনপিং এর বৈঠক, সাইবার অপরাধ, বাণিজ্য ও তাইওয়ান ইস্যুতে আলোচনা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার ঘোষণা চীনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আরব দেশে জমকালো ফ্যাশন শো। জেনিফার লোপেজ সহ বিশ্বের নামিদামি সব তারকার অংশগ্রহণে রিয়াদে মনোমুগ্ধকর আয়োজন। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ইসরায়েলি আগ্রাসনে আহত এবং জটিল রোগে আক্রান্ত অসুস্থ 4 ফিলিস্তিনি শিশু নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। প্রথম দফায় আরও অর্ধশতাধিক শিশু ও তাদের পরিবারকে চিকিৎসার জন্য দেশটিতে নেওয়া হবে। শনিবার শিকাগো বিমানবন্দরে 4 ফিলিস্তিনি শিশু পৌঁছালে তাদের স্বাগত জানান শত শত মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের গাজা থেকে উদ্ধার হওয়া 4 শিশু আসবে যুক্তরাষ্ট্রে। এজন্য শত শত শিশুর অপেক্ষা ইলিনয়ের শিকাগো বিমানবন্দরে। শেষ হয় অপেক্ষার প্রহর। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে বিমানবন্দরের বাইরে আসে যুদ্ধে বিধ্বস্ত শিশুরা, সঙ্গে তাদের বাবা মা। এ সময় স্বাধীন ও মুক্ত ফিলিস্তিনের দাবিতে স্লোগানে মুখরিত হয় বিমানবন্দর। ফিলিস্তিন থেকে আসা 4 শিশুকে বরণ করে নিতে হাজির হন বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষ। যুক্তরাষ্ট্রের মানবিক সাহায্য সংস্থার কর্তব্যরতরা জানান, চিকিৎসার জন্য 250 শিশুকে যুক্তরাষ্ট্রে আনার জন্য তালিকা করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে 32 জনকে আনার অনুমতি দিয়েছে মার্কিন সরকার। বাচ্চাদের যে চিকিৎসার দরকার, এই চিকিৎসাটা ক্রিটিক্যালি তারা খুব ইল এবং তাদের চিকিৎসা আশেপাশে সম্ভব নয় বলেই এই প্রক্রিয়াটা তাদেরকে যুক্তরাষ্ট্রে আনা সম্ভব হয়েছে। এ সময় ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ ও যুদ্ধবিরতির জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান মার্কিন মানবাধিকার কর্মীরা। I would like our president-elect to call for an arms embargo, call for a ceasefire, because the civilians that are in Gaza don't deserve what's happening. নভেম্বরের 5 তারিখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে ভোট দেন বিপুল সংখ্যক মুসলিম। তাদের প্রত্যাশা, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ফিলিস্তিনে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি রক্ষা করবেন তিনি। মাত্র 1 বছরের মধ্যে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে প্রায় 50,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী এবং শিশু। সেই সব হাজারো শিশুদের মধ্যে মাত্র 4 জন অসুস্থ শিশুকে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন এনজিওর মাধ্যমে এই যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছে এবং তাদেরকে বরণ করে নিতে শত শত শিশুরা এই বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন হাজারো মানুষ। তাদের এখন একটাই দাবি, দ্রুত যুদ্ধ বন্ধ হোক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াহারে আন্তর্জাতিক বিমানবন্দর, শিকাগো, ইলিনয়। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করবে না বলে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে ইরান। বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম জানায়, ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা নেই উল্লেখ করে ওয়াশিংটনকে লিখিত বার্তা দিয়েছে তেহরান। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সম্প্রতি ইরান জানিয়েছে ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা নেই তাদের। শুক্রবার বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনেই এমন বার্তা দিয়েছে ইরান। গেল সেপ্টেম্বরে তেহরানকে একটি লিখিত বার্তা দিয়ে হুঁশিয়ারি দেয় ওয়াশিংটন, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তাকে হত্যা করা যুদ্ধের শামিল। যুক্তরাষ্ট্রের সেই হুঁশিয়ারি বার্তার উত্তর হিসেবেই ইরান নতুন এই বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান জানিয়েছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলতে চায় তারা। এর আগে আরেক মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক করেছেন। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের জ্বালানি, তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস রাইটকে জ্বালানি মন্ত্রী করার ঘোষণা দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ক্রিসের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, বরং দরিদ্রতা থেকে মানুষকে বের করে আনার জন্য আরও জীবাশ্ম জ্বালানি উত্তোলনের প্রয়োজনীয়তার বিষয়ে লেখালেখি করেছেন তিনি। এদিকে নির্বাচনে ভূমিধস জয় উদযাপনে ইলন মাস্কে ও রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে ইউএফসি খেলা দেখতে নিউ ইয়র্ক গেছেন ডোনাল্ড ট্রাম্প। সদ্য সমাপ্ত নির্বাচনে ভূমিধস জয় উদযাপন করতে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত ইউএফসি খেলা দেখেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির জন্য সদ্য মনোনয়ন পাওয়া মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও করোনার টিকাকে প্রাণঘাতী বলে সমালোচিত হওয়া নতুন মনোনীত স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। ট্রাম্পের উপস্থিতিতে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। এদিকে অনভিজ্ঞ ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একাধিক ব্যক্তিকে নিজের মন্ত্রিসভায় জায়গা দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েও থামছেন না ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস রাইটকে জ্বালানি মন্ত্রী করার ঘোষণা দিলেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় লিবার্টি এনার্জি নামের ডেনভার ভিত্তিক একটি তেল ক্ষেত্র পরিষেবা কোম্পানির প্রতিষ্ঠাতা ক্রিস তেলের সর্বোচ্চ উৎপাদনের পক্ষে ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন দেবেন তিনি। সেই সঙ্গে বিদ্যুতের উৎপাদন বাড়ানোর উপায় খুঁজতে ট্রাম্পের পরিকল্পনাকে এগিয়ে নেবেন। তবে ক্রিসের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, বরং দারিদ্রতা থেকে মানুষকে বের করে আনার জন্য আরও জীবাশ্ম জ্বালানি উত্তোলনের প্রয়োজনীয়তার বিষয়ে তিনি ব্যাপকভাবে লেখালেখি করেছেন বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এর আগে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির পদে ক্যারোলাইনা লিভিট, রবার্ট এফ কেনেডিকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী, মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথ, স্বরাষ্ট্রপ্রধানের পদে ক্রিস্টি নোয়েমের নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। মৌসুমী সাথী, সময় সংবাদ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এপেক সম্মেলনে বৈঠক হয় তার। শান্তিপূর্ণ অবস্থানের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করার আহ্বান জানান শি জিনপিং। দুই নেতার আলোচনায় প্রাধান্য পায় সাইবার অপরাধ, বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ ইস্যুও। পেরুতে স্থানীয় সময় শনিবার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেকের সম্মেলনের শেষ দিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে সাইবার অপরাধ থেকে বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো বিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয় দুই নেতার মাঝে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রুদ্ধদ্বার বৈঠকে শি জানান, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত চীন। পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ অবস্থানের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের কাজ করার কথাও তুলে ধরেন তিনি। স্পষ্ট করেন চীনের নিরাপত্তা, সার্বভৌমত্ব দৃঢ়ভাবে রক্ষার বিষয়ও, এমনকি দুই দেশের সম্পর্কের উত্থান পতনের কথাও স্বীকার করেন তিনি।求同存异，彼此成就，中美关系就能得到长足发展。বৈঠকে দুই দেশের মধ্যে নানা বিষয়ে প্রতিযোগিতা থাকলেও তা যাতে সংঘাতে রূপ না নেয় সে বিষয়ে গুরুত্ব দেন জো বাইডেন। বলেন, চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুরো বিশ্বের ওপর প্রভাব ফেলে। উত্তর কোরিয়ার বিষয়েও চীনের সহযোগিতা চেয়েছে বাইডেন। পিয়ংইয়ং এর সঙ্গে মস্কোর গভীর সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে দেশটির সেনা সহযোগিতার বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথাও জানান বাইডেন। We haven't always agreed, but our conversations have always been candid and always been frank. ট্রাম্পের দায়িত্ব নেয়ার 2 মাস আগে বাইডেন ও শিয়ের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। ট্রাম্প এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির ওপর 60% শুল্ক আরোপ করবেন। এটা তার সবার আগে আমেরিকা বাণিজ্য ব্যবস্থার অংশ। তবে এসব পদক্ষেপের বিরোধিতা করছে চীন। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। বিমানের ঢাকা রোম ফ্লাইট জনপ্রিয় হলেও টিকিট সিন্ডিকেটের দৌরাত্মে অসহায় যাত্রীরা। আবারও বন্ধ হওয়ার শঙ্কা প্রবাসীদের, সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। রওজা শরীফ জিয়ারতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে বছরে একবার করা যাবে রওজা শরীফ জিয়ারত। নিতে হবে আগাম অনুমতি। আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্রবিন্দু মদিনার রওজা মোবারক জিয়ারতের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। মুসলিমদের জন্য রওজা শরীফ জিয়ারত একটি পবিত্র আকাঙ্ক্ষা।
রজা শরীফে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমাতে এবার নতুন নিয়ম চালু করলো সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী বছরে একবারের বেশি রজা শরীফ জিয়ারত করা যাবে না। অনুমতি ছাড়া ঢোকা যাবে না রজা শরীফে। জিয়ারতের সময়ও 1 ঘন্টার সীমিত সময় রাখা হবে। আরো বেশি সংখ্যক মুসল্লিকে রজা শরীফ জিয়ারতের সুযোগ দিতেই এমন পরিকল্পনা। সৌদি সরকারের তথ্য অনুযায়ী 2024 সালে প্রায় 1 কোটি মুসলিম রজা শরীফ জিয়ারত করেছেন, যা গত বছরের তুলনায় 26% বেশি। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দীর্ঘ 9 বছর বন্ধের পর ঢাকা রোম সরাসরি ফ্লাইটে ভালো অবস্থান তৈরি করে বাংলাদেশ বিমান। তবে আবারও টিকিট সিন্ডিকেটে বহুকাঙ্ক্ষিত রুটটি হুমকির মুখে পড়ার শঙ্কা ইতালি প্রবাসীদের। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। আর্থিক ক্ষতির মুখে 2015 সালে বন্ধ হয়ে যায় ঢাকা রোম রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট। টিকিট সিন্ডিকেটের কারণে আর্থিক ক্ষতির মূল কারণ বলে মনে করা হয়। তবে দীর্ঘ 9 বছর পর ইতালি প্রবাসীদের দাবির মুখেই চলতি বছরের মার্চ থেকে আবারও এই রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান কর্তৃপক্ষ। গেল 7 মাসে 86টি ফ্লাইটে 17,000-এরও বেশি যাত্রী বহন করে বাংলাদেশ বিমান। তবে প্রবাসীদের অভিযোগ, এখনও থেমে নেই টিকিট সিন্ডিকেট। এতে আবারও কার্যক্রম বন্ধের আশঙ্কা করছেন প্রবাসীরা। জড়িতদের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। বিগত বারও এই সিন্ডিকেটের কারণে বিমান বন্ধ হয়ে গেছিল। তবে আমরা সেই আতঙ্কে এবারও আছি, যাতে কোনো টিকেটের সিন্ডিকেট আরম্ভ না হয় এই ইতালির মাটিতে। জনক সেক্টর হিসেবে আমি জানি, তবে আমি আবারও এখানে আমি বলতে চাই, যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে আমরা বিমান কর্তৃপক্ষ এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা টেক আপ করব। এদিকে বাংলাদেশ বিমানের জিএসএ ডিজিটালের কর্মকর্তা বলছেন, কম খরচে রোমের আশপাশ শহর থেকে যাত্রী এনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছেন তারা। এ নিয়ে যাত্রীরা বিমানের প্রশংসাও করছেন। Supplemento per avvicinarsi a Roma è di circa 120-150, dipende dalle casse del servizio, andata e ritorno per arrivare su Roma e poi volare su Dhaka. আসা যাওয়া করলাম, আমাদের কোনো সমস্যা হয় না এবং খাবারের বিভিন্ন আপ্যায়ন সবগুলোর মান ভালো ছিল। ঢাকা রোম রুটে ইকোনমি ক্লাসে ভাড়া 660 ইউরো, কিন্তু বিজনেস ক্লাসে 1500 ইউরো ভাড়া রাখায় যাত্রী পাওয়া যাচ্ছে না। ইতালির অন্যান্য শহর থেকে একই টিকিটে বাংলাদেশিরা কানেক্টিং ফ্লাইটে ঢাকায় যাওয়া আসার সুযোগ পাচ্ছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় সলোমন দ্বীপপুঞ্জে একটি বৃহৎ প্রবালের সন্ধান পেয়েছেন গবেষকরা। তাদের দাবি, এটি এখন পর্যন্ত সন্ধান পাওয়া প্রবালগুলোর মধ্যে সবচেয়ে বড়। দিগন্ত বিস্তৃত নীল জলরাশির এই সমুদ্র নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। অজানা তথ্য কিংবা সামুদ্রিক পরিবেশের অবস্থা জানতে দুঃসাহসিক অভিযান পরিচালনা করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এমনই এক অভিযানে পৃথিবীর সবথেকে বড় প্রবালের সন্ধান পেয়েছেন তারা। প্রবালটির খোঁজ মিলেছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জে। গবেষকরা বলছেন, এটি বিগ মামা প্রবালের চেয়েও 3 গুণ বড়। 111 ফুট চওড়া ও 104 ফুট দীর্ঘ প্রবালটি 300 বছর ধরে গড়ে উঠেছে। বিশালতার কারণে এটি মহাকাশ থেকেও দেখা যাবে বলে ধারণা তাদের। সলোমন দ্বীপপুঞ্জে প্রবালটির সন্ধান পায় ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দল। যদিও প্রথম দেখায় এটি জাহাজের কোনো ধ্বংসাবশেষ বলে মনে করেছিলেন দলের সদস্যরা। I remember the first time I saw it was like in the first second realized that I was looking to something unique because এর আগে সবচেয়ে বড় প্রবালের স্বীকৃতি পাওয়া বিগ মামার সন্ধান মেলে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ আমেরিকান সামোয়ায়। জলবায়ু পরিবর্তনের কারণে অন্যান্য সামুদ্রিক প্রাণীর মতো অনেক প্রবালও বিলুপ্তির ঝুঁকিতে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচারের এক প্রতিবেদন অনুযায়ী সামুদ্রিক জলের উষ্ণায়নে বিলুপ্তির ঝুঁকিতে আছে প্রায় 44% প্রবাল। এ অবস্থায় সাগরের জীববৈচিত্র্য ও প্রবাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান গবেষকদের। নাসরিন রুমি, সময় সংবাদ। সৌদি আরবের রিয়াদে হয়ে গেল জমকালো ফ্যাশন শো। এই আয়োজনে দেশ বিদেশের নানা তারকার পাশাপাশি ছিলেন বিশ্ববিখ্যাত গায়িকা জেনিফার লোপেজও।
রক্ষণশীলতার বেড়াজাল পেরিয়ে সৌদি আরবে ফ্যাশন শোর আয়োজন, অনেকের কাছেই চমকে যাওয়ার মতো খবর। বাহারি পোশাকের মনোমুগ্ধকর এই ফ্যাশন শো আয়োজিত হয় রিয়াদে। লেবাননের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এলিসাবের নকশা করা চমৎকার সব পোশাক নিয়ে আয়োজিত হয় এই শো। সৌদি আরবের শিল্পী ও মডেলদের পাশাপাশি এই আয়োজনে ছিল অনেক বিশ্ববিখ্যাত তারকার উপস্থিতি। ছিলেন লেবাননের অভিনেত্রী শিরিন আব্দেল নোর ও সিরিয়ার অভিনেত্রী সুলাফা মিমার। তবে জনপ্রিয় মার্কিন তারকা জেনিফার লোপেজের উপস্থিতি আয়োজনকে নিয়ে গেছে অনন্য মাত্রায়। আমি প্রথমবারের মতো রিয়াদে এসেছি। আমি খুবই খুশি যে আমি এলিসাবের ফ্যাশন শোতে অংশগ্রহণ করছি। লেবানন থেকে বিশ্ববিখ্যাত হওয়া কারো পক্ষে সহজ নয়, আমি তার জন্য খুবই খুশি। শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরা এই আয়োজনে এলিসাবের নকশা করা একটি পোশাক পরেন মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি। এই পোশাকটি এর আগে তিনি 2002 সালের অস্কারে পরেছিলেন। শিল্প সংস্কৃতিতে অত্যাধুনিক হওয়ার ক্ষেত্রে রিয়াদের এই পরিবর্তনের মধ্যে অনেক মেলবন্ধন রয়েছে। এলিসাবের মতো শিল্প সংস্কৃতিকে ধারণ করা মানুষকে এই আয়োজনে পাওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শিল্প সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত রিয়াদ সিজনের একটি অংশ ছিল এলিসাবের এই ফ্যাশন শো। সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে আয়োজিত এমন ফ্যাশন শো নিয়ে চলছে নানা আলোচনা। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর। নারী শিশু সহ 6 জনের লাশ উদ্ধারের জেরে ক্ষোভ। রাজনৈতিক নেতাদের বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ, ইম্ফলে কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে শি জিনপিং এর বৈঠক। সাইবার অপরাধ, বাণিজ্য ও তাইওয়ান ইস্যুতে আলোচনা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার ঘোষণা চীনের। এ ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গেই থাকুন সময়ের।